নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই বড় ভিডিওটা করছি। কেউ স্কিপ করবে না, প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে। আমরা সম্প্রতি দেখেছি যে 22শে আগস্ট আমাদের ইউটিউবেরই একজন খুব কাছের বোন সোহিনী গাঙ্গুলি, সে কিনা ডাক্তারের ভুল চিকিৎসায় তার সদ্যজাত ছোট্ট পুত্র সন্তানকে হারিয়ে ফেলে এবং ডাক্তার সেই ছোট্ট শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই তার নিজের কিছু অসভ্যতার কারণে বাচ্চাটিকে প্রাণ হারাতে বাধ্য করে। তো সোহিনীর ভিডিওতে নিশ্চয়ই তোমরা সবটা শুনেছো, সোহিনী কি বলেছে না বলেছে। আমি এখানে কিছু কথা বলতে এসছি। সেটা হচ্ছে সোহিনীর সাথে কিছু বিষয়, মানে কিছু বিষয় বলবো না, পুরোটাই আমি ভুক্তভোগী। এবং অনেকেই সোহিনীর দিকে আঙুল তুলেছিল যে ওর কারণে বাচ্চাটা চলে গেছে। প্রথমেই বলে রাখি, 2025-এ দাঁড়িয়ে আমরা কোন সমাজে বাস করছি, যে সমাজে কিনা একটা সদ্য সন্তানহারা মাকে হাত জোর করে, সমস্ত প্রমাণ সহ হাত জোর করে বলতে হচ্ছে যে বিশ্বাস করো আমি আমার সন্তানকে মেরে ফেলিনি। আমরা কোন সমাজে বাস করছি, যে সমাজ কিনা একটা সন্তানহারা মায়ের দিকে আঙুল তুলতে পিছপা হচ্ছে না। এই ভিডিওটা আমি ইচ্ছে করলে অনেকদিন আগেই করতে পারতাম, যেদিন হয়েছিল ঘটনাটা, আজ থেকে 7-8 দিন আগেই করতে পারতাম। আমি করিনি, কারণ আমি সোহিনীদের বক্তব্যটা শোনার জন্য আমি ওয়েট করছিলাম। এবার আমাকে বলতে পারে অনেকে যে হয়তো যে তুমি ভিউজ কামানোর জন্য এখানে এসছো। না, ভিউজ কামানোর হলে আমি অনেক দিন আগেই ভিডিও করতে পারতাম। আমি যেটা বলতে এসছি সেটা হচ্ছে, সোহিনী ঠিক যে জিনিসগুলো ফেস করেছে, আমি আমার মেয়ে হওয়ার সময় ঠিক সেই জিনিসগুলো ফেস করেছিলাম। আমার সেই রকম জিনিসগুলো হয়েছিল এবং লাকিলি আমি ডাক্তার ভালো পাই এবং বেঁচে যাই। কেন এটা বলতে এসছি, কারণ সোহিনীর দিকে অনেকে আগুন তুলেছিল যখন ডক্টর এস.এন. দাস, মানে সোহিনী যাকে দেখিয়েছিল ডক্টর এস.এন. দাস, সবাইকে আগে বলি ডক্টর এস.এন. দাসকে কিন্তু বয়কট করো, নাহলে তোমাদেরও হয়তো, যারা আগামী দিনে মা হতে চাইছো, তাদেরও হয়তো এইরকমই একটা করুণ পরিস্থিতির শিকার হতে হবে। ডক্টর এস.এন. দাসের ভিডিও শুনে যারা সোহিনীর দিকে আঙুল তুলেছ এবং বুদ্ধিজীবী সেজে যারা অনেক কিছু সোহিনীকে বলেছো যে সোহিনীর অত কাজ করা উচিত হয়নি, ভারী কাজ করা উচিত হয়নি, এবং ডাক্তারবাবুও দেখলাম ভিডিওতে এসে বললেন যে ও অনেক কাজ করেছে, ভারী কাজ করেছে, এই জন্য এরম হয়েছে। আমি ভাবি যে ডাক্তারবাবু তো নিজে ভিডিওতে বললেন যে উনি খুব এক্সপিরিয়েন্সড একজন, উনি কত 30 বছর না কত দিন ধরে উনি প্র্যাকটিস করছেন। তাহলে উনি একটা ডাক্তার হয়ে উনি এই ধরনের কথা কি করে বললেন যে প্রেগনেন্সির সময় শুধু শুয়ে বসে থাকতে হয়, প্রেগনেন্সির সময় কোনো ভারী কাজ করা যায় না। আমি তো যতদূর দেখেছি ডাক্তাররা বলে সব সময় মন খুলে থাকতে, যা ইচ্ছে হয় তাই করবে, যেরকম কাজকর্ম ইচ্ছে হয় করবে, সব সময় অ্যাক্টিভ থাকবে, হাঁটাচলা করবে। এবার আসি, ডক্টর তার ভিডিওতে যে কথাগুলো সোহিনী সম্পর্কে বললেন, কালকে তো সোহিনীরা সমস্ত ডকুমেন্টস প্রুফ নিয়েই বলেছে এবং প্রেসক্রিপশনেও কোথাও কিন্তু বেড রেস্ট বা হাইলি রিস্ক প্রেগনেন্সিতে এগুলো কিন্তু কোথাও সোহিনীর প্রেসক্রিপশনে ডক্টর প্রেসক্রাইব করেনি, বা কোথাও কিন্তু এই জিনিসগুলো লেখা ছিল না। তাহলে আমার বক্তব্য যে যখন উনি দেখলেন যে একটা সদ্যজাত সন্তানহারা মা, সে আর্তনাদ করছে, সে চেঁচাচ্ছে, সে কাঁদছে, তখন তাকে নিয়ে তার এই মিথ্যাচারগুলো করতে বাধলো না। এবার একটা কথা বলি, সোহিনীদের বক্তব্য কি ছিল, এবার এইখান থেকে তোমরা মন দিয়ে বিষয়টা শোনো। বিশেষ করে যারা চাইছো, মানে প্ল্যান করছো যে সদ্য মা হবে, তারা তো অবশ্যই শোনো যে সোহিনী
বিষয়টা আমি যেটা বলছি যে সোহিনীরা বাড়ি থেকে বলেছিল যে আমরা ওটি করতে বলেছিলাম, ডক্টর ওটি করেননি। এটা কিন্তু 100% সহমত আমি সোহিনীদের সাথে, যে যদি ওটিটা সেদিন করে দেওয়া হতো তাহলে কিন্তু বাচ্চাটা প্রাণে বেঁচে যেত। ডাক্তার তার কোথায় ক্লাস আছে, হ্যানা আছে, তুসুক আছে করে ওটিটাকে ডিলে করে এবং বাচ্চাটিকে মেরে ফেলতে বাধ্য করে। প্রথম কথা আমি একটা কথা বলি যে ডাক্তারের এত বড় সাহস হয় কি করে সে এসে পেশেন্টকে বলে যে তোমার বাচ্চাকে আমি মারিনি, তোমার বাচ্চাকে মেরেছো তুমি, তুমি ফেসবুকে ভিডিও দিয়েছো তাই তোমার বাচ্চাকে মেরেছো। কত বড় মূর্খ লোক হলে এই ধরনের কথা বলতে পারে। মানে আমি কি বলবো, ডাক্তারের বিষয় সম্পর্কে তো আমার একেবারে বিশ্বাস একদম গিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। পশুদের ডাক্তারের উপরে তো ঠেকেইছে, ছেড়ে দাও, মানুষের ডাক্তারের উপরেও ঠেকেছে। তো এবার বলি যে আমার মেয়ে যখন আমার পেটে আসে, আমার যিনি ডাক্তার ছিলেন ডক্টর জেপি প্রকাশ হালদার, আমি ডাক্তারবাবুকে কাকু বলতাম। তো কাকুর কাছে আমি প্রত্যেক মাসেই চেক আপে যেতাম, যেরাম যেরাম টেস্ট দিত সমস্ত কিছুই করতাম। তো কোথাও গিয়ে কিন্তু কাকুর আমাকে কোনোদিন বলেনি যে তুমি এই কাজটা করবে না, সেই কাজটা করবে না। আমাকে বলেছিল মন খুলে থাকবে, যা ইচ্ছা হয় তাই করবে। তো আমি তখন বলেছিলাম যে আমার মেদিনীপুরে হ্যাঁ, তখনও আমার বাচ্চারও কিন্তু গলায় কর্ড জড়িয়ে গেছিল, কিন্তু সেই সময়ের কথা বলছি, প্রথম দিকে কিন্তু আমার বাচ্চারও গলায় কর্ড জড়ায়নি। এবং এটা কিন্তু প্রথম থেকে বোঝা যায় না যে কর্ডটা কিন্তু যে বাচ্চার প্রথম দিকে জড়ায় না, একদম ডেলিভারি হওয়ার কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে যাদের কর্ড জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি হয় তাদের ওটা হয়ে থাকে। তো আমার হাজবেন্ড তখন মেদিনীপুর কলেজে পড়াতো, মেদিনীপুরে একটি ভালো কলেজে পড়াতো। তো আমি ডাক্তার কাকুকে বলেছিলাম যে কাকু, আমার তো সব থেকে বড় বন্ধু আমার হাজবেন্ড এবং আমি সব থেকে ভালোবাসি ওকে। আমার এই সময়টা আমি চাই ভালো করে শুধু ওর সাথে থাকতে, ও যেখানে থাকবে ওর সাথে আমি কাটাতে। তো ডাক্তার কাকু বলেছিল যে ঠিক আছে, তুমি তোমার যেখানে মন ভালো থাকে। আর মেদিনীপুর জায়গাটা না এত সুন্দর একটা ছিল, গাছপালা বাগান টাগান ভীষণ ভালো ছিল। আর ওখানে তোমরা তো আমার বাঘার ছবি দেখেইছো, ওখানে আমার বাঘাকে নিয়ে আর বরের সাথে আমি খুব ভালো থাকতাম। তো এবার ওখানে আমি সপ্তাহে সপ্তাহে যাতায়াত করতাম, প্রথম দিকে ট্রেনে করেই যাতায়াত করতাম। তারপরে যখন আমার 6 মাস 7 মাস হলো তখন গাড়ি করে যেতাম, 1-1.5 মাস পর পর তখন আমি এখানে আসতাম। আগে প্রত্যেক সপ্তাহে আসতাম, 1-1.5 মাস পর পর আসতাম। তো একদিন সকালবেলা ওরকম আমার মেয়ে খুব মুভমেন্ট ছিল, মানে আমার মেয়ে ভীষণ পেটের মধ্যে নড়াচড়া করতো। তো এবার একদিন রাত্রিবেলা আমি দেখছি যে মুভমেন্টটা কম হচ্ছে। তো আমি আর খুব কষ্ট হচ্ছে পেটে। আমি তখন সকালবেলা আমার হাজবেন্ডকে বললাম যে আমার এরকম এরকম সমস্যা হচ্ছে, তো কি করব। তো কাকুকে ফোন করলো, ডাক্তার কাকু বললেন যে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে এসো। নার্সিংহোম ডাক্তার কাকুর নিজেরই, তোমরা জেপি প্রকাশ হালদারের নাম হয়তো অনেকেই শুনবে, উত্তরপাড়াতে ওনার হসপিটাল ছিল। তো এখন ওনার বয়স হয়েছে এবং নার্সিংহোমটা উনি উঠিয়েও দিয়েছেন, কারণ ওনার খুবই এজ হয়ে গিয়েছিল। তো নিয়ে গেল আমাকে আমার বাড়ি থেকে। তো উনি আমাকে ইউএসজি করে বললেন যে এক্ষুনি আমি আজকে ছাড়বো না, আমি একটু অবজারভেশনে একদিন রেখে সেরকম বলে আমি কালকে ছাড়বো। আর তো তারপরের দিন উনি বললেন যে না, আমি আজকেও ছাড়বো না, আমি একটু এখন ওর পক্ষে যাতায়াত করাটা খুব মুশকিল হয়ে যাবে, আর 2 দিন একটু অবজারভেশনে ও থাক। তো তখনও কিন্তু আমি জানতাম না যে আমার বাচ্চার কর্ড জড়িয়ে গেল, তখনও আমার ইউএসজি রিপোর্টে ধরা পড়েনি। তো যেদিন আমার ডেলিভারি হলো তার আগের দিন দুপুর থেকে আমার মুভমেন্টটা কমতে থাকে। তখন আমাকে নার্সিংহোম থেকে একটা কাগজ দেয়, একটা পেন দেয়, বলে যতবার বাচ্চা মুভ করছে তুমি গোল 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 করে দাগ দিতে থাকো। সেটা এসে সিস্টাররা দেখছিল এবং ডাক্তার কাকু দেখছিল। তো আমার মনে আছে যেদিন আমার ডেলিভারি হয় তার আগের দিন রাত্রিবেলা আমার একবার ইউএসজি হলো। তো ডক্টর কাকুই করলেন ইউএসজিটা। ইউএসজিতে তখন জানা যায় যে কর্ড জড়িয়ে গেছে বাচ্চার। তো সেটা আমার কান অবধি পৌঁছায় না
এই সোহিনীর ডাক্তার যে সোহিনীকে এত কিছু বলেছে যে এই হয়েছে সেই হয়েছে, সেটা আমাকে কিন্তু ডক্টর কিচ্ছু বলেনি, যাতে আমার কোনোভাবে প্রেশার বেড়ে না যায় বা আমি খুব টেনসড হয়ে না যাই। উনি শুধু আমার বাড়ির লোককে বলেছিল যে যখন তখন কিন্তু আমি ওটি করব, আর পেশেন্টকে কেউ কিছু জানাবে না। দিয়ে বাড়ি থেকে তো সব সন্ধেবেলা তখন বাড়ি চলে গেল। তো আমি দেখছি রাত্রিবেলা কনস্ট্যান্টলি আমার কেবিনে সিস্টার আসছে এবং ডাক্তার কাকু ফোন করছে, আমি শুনতে পাচ্ছি। সিস্টারদের রুমটা আমার কেবিনের একদম পাশে ছিল, তো ফোন করছে। আর আমি না বুঝতে পারছি যে পরের দিন আমার ওটি হবে, এটা আমি বুঝতে পারছি যে পরের দিনকে আমার ওটি হবে, কারণ সিস্টাররা সেই খাওয়াটা যেরকম দেয় প্রেগনেন্সি মানে ডেলিভারি হওয়ার আগের দিন সেরকম দিল। তো দেওয়ার পরে আমি কোনো রকম মানে আমাকে সিস্টার বলছে যে চিন্তা করবে না, ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর আমাকে বলছিল যে একদম মুভমেন্ট করবে না। মানে আমার একটা বাতিক ছিল কি, আমি না খুব পিটপিটানি, মানে আমার ওই বেডের চাদরটাও যদি সরে যায় বিছানার, আমি সেটাকে একদম টান টান করে রাখি। তো এরকম যে আয়ামাসিটা ছিল সে বিছানার চাদরটাকে না ঠিক করে পাতেনি। এবার আমার কিরকম লেগেছে, আমি নিজে পাততে গেছি, সঙ্গে সঙ্গে সিস্টার এসে বলছে যে একদম মুভমেন্ট করবে না, কোনো মুভমেন্ট করবেই না, চুপ করে এখন শুয়ে থাকো। তো আমি শুয়ে আছি। পরের দিন সকালবেলা যিনি আরএমও ছিলেন ডক্টর, তিনি আমার বাড়িতে ফোন করেন, পরে বাড়ির লোকের কাছে জানতে পারি, করে বলেন যে আজকে ওটি হচ্ছে, আপনারা শিগগিরই চলে আসুন। তারপর আমাকে ডাক্তার কাকু এসে বলেন যে তোমার বাড়ির লোক এখনো আসেনি, বাড়ির লোক রাস্তায় আছে, আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি করতে পারবো না, আমি ওটি শুরু করছি, তোমার কোনো আপত্তি নেই তো? বললাম যে না না, আমার কোনো আপত্তি নেই। আর আরম্ভ কাকুও বলেছিল ফোন করে যে ওটি শুরু করতে হচ্ছে, আপনাদের একটা পারমিশন চাই। তখন আমার হাজব্যান্ড বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ডক্টরের উপরে সম্পূর্ণ আস্থা আছে, কোনো অসুবিধা হবে না, আপনারা ওটি শুরু করে দিন। তো তারপরে আমার মেয়ের ভীষণভাবে কর্ড জড়িয়ে যায় এবং আমার মেয়ে হয়, হওয়ার পরে মেয়ের অক্সিজেন চলে, স্যালাইন চলে। আমার মেয়ের ওয়েট হয়েছিল 2 কিলো 180। তো ডক্টর কাকু তো মানে খুব সুন্দরভাবে ওটি করেন এবং আমাকে বলেন যে চিন্তা করবে না, মেয়ে একদম সুস্থ আছে। আর মানে আমি বুঝতে পারছিলাম যে ডক্টর কাকু মানে ভীষণ একটা রিলিফড, মানে উনি একটা খুব স্বস্তি পেয়েছেন যে না, বাচ্চাটাকে সুস্থভাবে, মা বা বাচ্চাকে দুজনকেই সুস্থভাবে রাখা গেছে। তো এবার যেহেতু সেই দিনকে ওটি হয়েছে আমার সঙ্গে সঙ্গে, মানে পরের দিন একটা বেলার মধ্যে আমার ওটি হয়েছে, আমার কিন্তু বাচ্চাটাকে বাঁচানো গেছে। এই কথাটা আমি কেন বললাম, ডক্টর পরে আমাকে বলেছিলেন যে যদি সেদিনকে ওটিটা দেরি করে করা হতো তাহলে বাচ্চাটার প্রাণ হারাতো। এবং এই যে মুভমেন্ট করা, মানে তুমি স্টেপ ফেলো কি তুমি ঘোরো, তুমি যতবার হাঁটবে ওই কর্ডটা ওর গলায় ফাঁসের মতো মানে সে ফাঁসির দড়ির মতো ফাঁস দেবে। তো তখন অটোমেটিক্যালি বাচ্চার প্রাণ সংশয় হয়ে যায়। এইবার আমি আসি সোহিনীর কথাটাতে। সোহিনীর বাড়ির লোকের দাবি ছিল যে তাড়াতাড়ি ওটিটা করে নেওয়া হোক। তখন ডক্টর বলেছেন যে তো আমি ক্লাসে যাচ্ছি, আমি এখন ওটি করতে পারবো না। ক্লাস থেকে এসে পড়েছে, তোমার জন্য আমি ক্লাসটাও ঠিকঠাক করে করতে পারলাম না। তোমার বাড়ির লোক বলছে আমি বাচ্চাটাকে মেরে ফেলেছি, তোমার তো বাচ্চা মরে গেছে, আর তুমি বলছো যে আমি মেরে ফেলেছি। তো তুমি ফেসবুকে ছবি দাও বলে তোমার জন্য তোমার বাচ্চা মারা গেছে। অথচ সোহিনীর ভিডিওতে পরিষ্কার এটা যে ডক্টর কিভাবে তার বাড়ি চেম্বার ওই অবস্থায় ব্লিডিং হচ্ছে, মেয়েটা হাঁটতে হাঁটতে গেছে, গাড়ি থেকে নেমেও যেটুকু ওই মানে চেম্বারে ঢোকার জন্য হেঁটেছে, টেস্ট করতে যাওয়ার জন্য হেঁটেছে, সেইটুকুতেও তো মুভমেন্ট হয়েছে। তো ওই মুভমেন্টে যদি বাচ্চার কর্ড জড়িয়ে যায়, এমনিই তো বাচ্চার গলায় ফাঁস লেগে বাচ্চা মরে যাবে। যখন বাচ্চার হার্টবিট পাওয়া গেছে, আমারও কিন্তু মেয়ের হার্টবিট পাওয়া গেছিল, যখন বাচ্চার হার্টবিট পাওয়া গেছে, যখন ডাক্তার জানেন যে বাচ্চার গলায় কর্ড জড়িয়ে গেছে, তারপরেও তা সত্ত্বেও কেন ডাক্তার ওটিটা সেদিনকে করলেন না মেয়েটার?
কেন তাকে হ্যারাস করলেন, কেন তাকে টেনে এনে এদিক ওদিক ছোটাছুটি করালেন? আজকে সেই মাটার যে যন্ত্রণা হচ্ছে, সেই মাটার যে কষ্ট হচ্ছে, উনি ফিরিয়ে দিতে পারবেন? তার কোলটা কি উনি ফিরিয়ে দিতে পারবেন? উনি কোন স্পর্ধায়, কোন সাহসে উনি আবার ভিডিও করে নিজে সাফাই গাইছেন? উনি আবার বলেছেন ভিডিওতে এসে যে আমি কোনো নেশাভান করি না। আপনি যদি নেশাভান নাই করেন, তাহলে তো আমি বলবো যে আপনি আমি তো ভেবেছিলাম নেশাভান করে হয়তো আপনি ওই ধরনের কথা বলেছিলেন। আপনি তো একটা অশিক্ষিত মূর্খ, নাহলে একটা সদ্য সন্তানহারা মাকে আপনি এইভাবে বলতে পারেন যে তুমি তোমার বাচ্চাকে মেরেছো? আর যারা বলছো যে ও কেন লোক দেখিয়েছে, ও কেন বাচ্চার খাট কিনে রেখেছে, আগে বাচ্চার জামা কাপড় কিনে রেখেছে, বাচ্চা কে পেটে জগন্নাথ এঁকেছে, তো লোকের নজর লাগে। অনেকেই দেখছি লিখছো। আচ্ছা হ্যাঁ, মানুষের নজর লাগে, সেটা সত্যি কথা, নজরটা মানুষেরই লাগে। একটা কুকুর বিড়াল ছাগল তোমাকে নজর দিতে যাবে না, দিলে মানুষই দেবে। আচ্ছা, আমরা মানুষরা কি একটু নিজেদের বদলাতে পারি না? আমাদের কুদৃষ্টিটাকে একটু চেঞ্জ করতে পারি না? কেন আমরা লোকের দেখে হিংসে করি? আজকাল তো অনেক পরিবারে আছে যেখানে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই কর্মরত, বাড়িতে সবাই বয়স্ক। তারা যদি তাদের বাচ্চা হওয়ার আগে কিছু জিনিস কিনে আনে 2025-এ দাঁড়িয়ে, যেখানে একটা এডুকেটেড ছেলে একটা এডুকেটেড মেয়ে যদি তাদের বাচ্চার জিনিসপত্র কিনে এনেছে বলে লোকের চোখ লেগেছে বলে বাচ্চাটা মারা গেল। লোকের চোখ এত সাংঘাতিক যে একটা মানে ভূমিষ্ঠ একটা সদ্যজাত শিশুকে ভূমিষ্ঠ হওয়া থেকে আটকে দিতে পারে? তাহলে তো এই নজর দেওয়া মানুষগুলো তো পৃথিবীতে ঈশ্বরের থেকেও শ্রেষ্ঠ হয়ে যেত। আরেকটা কথা বলি, হয়তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে। পেটে জগন্নাথ এঁকেছে, জগন্নাথকে কি কেউ পেটে আঁকে? আমি তো বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান আছে, আমাদের প্রত্যেকের রক্তে শিরায় শিরায় ভগবান রয়েছে। শরীরের শিরায় শিরায় রক্তের প্রত্যেকটা কণায় কণায়, প্রত্যেকটা রক্ত বিন্দুতে ভগবান লেগে থাকে মানুষের। কারণ এই মানুষ ভগবানের সৃষ্টি, আমরা জানি পৃথিবী ভগবানের সৃষ্টি। তো আর শিশুদেরকে আমরা বলি নারায়ণ। তো সেই পেটের মধ্যে তো তার বাচ্চাটাই ছিল। পেটে যদি জগন্নাথ দেবকে এঁকে থাকে, তাতে কি এমন ক্ষতি করেছে, কি ছোট করেছে জগন্নাথ দেবকে? সে বোঝাতে গেছে যে আমার পেটে জগন্নাথ রয়েছে, ভগবান রয়েছে। আমি আমার সন্তানকে তো সবসময় ভগবান রূপেই পুজো করব। একটা মা হয়ে সে যদি এই জিনিসটা করে, তাহলে সে এত বড় ভুল কাজ করে ফেলেছে। এবং যখন সবাই শুনছে যে বাচ্চাটা মারা গেছে, তার মা বাচ্চাটাকে চোখে দেখতে অবধি পারলো না, তখনও তাকে কাটাছেঁড়া করে যাচ্ছে, তখনও তাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে মাটাকে নিয়ে কাটাছেঁড়া করে যাচ্ছে। সে কেন অমুক করেছে, সে কেন তুসুক করেনি, সে কেন এটা করেছে, সে কেন সেটা করেনি বলে যাচ্ছে। কি অদ্ভুত আমরা, আর কি অদ্ভুত আমাদের সমাজ। এটা তো 100% মানে সহমত করছি আমি যে ওটিটা সেদিনকে যদি তাড়াতাড়ি করা হতো, বাচ্চাটা বেঁচে যেত। আর যদি তার হাই প্রেশার থাকে, ওরা সেদিন প্রেসক্রিপশনে সব দেখিয়েছে যে কোথাও তিনি হাই প্রেশারের ওষুধ লিখে দেননি, কোথাও তিনি কোনো রকম কিছু সেরকম ভাবে কিছু মানে সেফটি মেনটেন করতে সেগুলোও কিছু লিখে দেয়নি। তাহলে কি করে আমরা বলছি যে ওটা মায়ের দোষ? এখানে তো সম্পূর্ণ দোষটা ডক্টরের। এবং সব থেকে মজার বিষয় কি জানেন, আমি যেটা দেখলাম, ডক্টর তার প্রোফাইলটাই ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে। আমি তো খুঁজে পেলাম না, আমি জানি না। আর আমার যুক্তি, আমার বক্তব্যগুলো আমি বললাম। আমি তো ডাক্তার নই, আমি ঠিক যেটুকু আমার সাথে হয়েছিল এবং একজন ডাক্তার সেখানে আমাকে গাইড করেছিলেন, সেই ডাক্তারের পরামর্শ মতো আমি কি কি করেছিলাম, আমার সাথে কি কি করা হয়েছিল, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সকলকে বলবো যে ডক্টর এস.এন. দাসকে প্লিজ কেউ দেখিও না। ওনার মতো কি বলবো, অসভ্য প্রকৃতির লোককে
প্লিজ কেউ দেখিও না। আবার এদের এই ডাক্তারগুলো বাজে করলে তো আবার অনেক লোকে অনেক রকম ভাষণ দিতে চলে আসে যে একটা লোক ভদ্র একটা লোককে ভগবান বললে আবার যখন লোকটা খারাপ করলো তাকে সে ছোট লোক হয়ে গেল। অনেক ন্যাকা ন্যাকা লোকজন আছে, ন্যাকা ন্যাকা কথাবার্তা বলে। তো যাই হোক, যেখানে একটা প্রাণ চলে যাচ্ছে, সে একটা কুকুর বিড়ালের প্রাণী হোক আর একটা মানুষের বাচ্চার প্রাণী হোক, প্রাণ তো প্রাণ, সদ্যজাত সন্তান সে। তো সেখানে আমি বলবো যে আমি এইটাও দেখেছি যে ওই এস.এন. দাসের যে ভিডিও, সেখানে আমি দেখেছি অনেকে কমেন্ট করেছে যে তাদের সাথেও এরকম হয়েছিল, কিন্তু তারা ডক্টর চেঞ্জ করে নেয়, বাচ্চাগুলো বেঁচে যায়। এ বেচারি ডক্টরটাকে চেঞ্জ করতে পারেনি, তাই এর আজকে এই দশা। তো আমি বলবো যে তোমরাও কিন্তু কেউ ওনাকে দেখিও না, আর ওনার যোগ্য শাস্তি আমি জানি না ঈশ্বর ওনাকে দেবে কিনা, বা সোহিনীর ফ্যামিলি ওনাকে দেবে কিনা আমি জানি না। এবং সব থেকে আমার যেটা খারাপ লাগছে, ওই মাটা, বেচারা অসহায় মাটা লাস্টে হাত জোর করে বলছে ডাক্তারবাবুকে কেউ আপনারা অ্যাটাক করবেন না, কারণ উনি ইনসুলিনের পেশেন্ট, আমরা মানে সুগারের পেশেন্ট, আমরা জানতাম না ওনাকে ইনসুলিন নিতে হয়। কত ভালো মানসিকতার মেয়ে, সেই সময় দাঁড়িয়েও উনি ওনাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছে, আর ডাক্তার এসে কোনো প্রমাণ নেই, কিছু নেই, চারটে বাজে বাজে কথা এসে সদ্য সন্তানহারা মাটাকে নিয়ে কাটাছেঁড়া করে চলে গেল। আর সেই কাটাছেঁড়াতে কিছু মানুষ তো ওর পেছনে লেগেই ছিল প্রথম দিন থেকে, সেই মানুষগুলো আবার ওর পেছনে ওই ডাক্তারের কথায় নেচে নেচে পড়ে গেল। একটা মানুষ আজকে 2025-এ এসে দাঁড়িয়ে তার নিজের পছন্দ মতো কিছু করতে পারবে না, নিজের কোথাও ঘুরতে গেলে ছবি দিতে পারবে না, নিজের ছবি দিতে পারবে না, নিজের খাওয়া দাওয়ার কিছু শেয়ার করতে পারবে না, নিজে কিছু কিনলে শেয়ার করতে পারবে না, নিজে বরের সাথে একটা টাইম স্পেন্ড করলে শেয়ার করতে পারবে না, নিজে বন্ধু বান্ধবদের সাথে বেড়াতে গেলে শেয়ার করতে পারবে না, নিজের বেবি হওয়ার কিছু মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্ত স্মৃতি হিসাবে তুলে রাখলে সে শেয়ার করতে পারবে না। কেন না? মানুষ চোখ দেবে, মানুষ চোখ দেবে। এই মানুষ জাতির এই চোখ দেওয়াটা যে কবে বন্ধ হবে আমি জানি না। আর আমি সর্বোপরি একটা কথা বলবো, যারা আপনারা চোখ দেন তারা চোখ দেওয়াটা বন্ধ করে দিন, দেখবেন আর কারোর কোনো অসুবিধা হবে না। যে যেরম ভাবে তার লাইফটাকে, জীবনটাকে কাটাচ্ছে, তাকে সেভাবে কাটাতে দিন। জীবন একটাই, খুব অল্পের, জানি না কখন আছে কখন নেই, কিন্তু এই মানুষের চোখ দিয়ে দিয়ে চোখ দেবে ভেবে ভেবে যদি আমি অর্ধেকটা সময় কাটিয়ে দিই, তাহলে তো আমার জীবনটা আমি উপভোগই করতে পারলাম না। যে কে চোখ দেবে না, কে চোখ দেবে না। এখন সকলে আসুন, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে ওরা শক্ত হোক, হাজব্যান্ড ওয়াইফ, এবং ওদের যে সন্তান ঈশ্বরের কাছে চলে গেছে, সেই সন্তানকে ঈশ্বর আবার আদর যত্নে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই ওদের কোলে ফিরিয়ে দিক। ওরা সন্তান নিয়ে, বাবা মা স্বামী স্ত্রী খুব ভালো থাকুক, আনন্দে থাকুক, এইটুকুই ঈশ্বরের কাছে কামনা করি আমি। আপনারাও সেই কামনা করুন। আর আমার ভিডিওটা থেকে একটুখানি বোঝবার চেষ্টা করবেন। আমি অনেকটা অভিজ্ঞতা নিয়েই আপনাদের ভালোর জন্য এই ভিডিওটা করলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।